আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের লেকচারে। তো আজকে আমরা আলোচনা করব হচ্ছে বায়োলজি ফার্স্ট পেপারের চ্যাপ্টার 2 এর একদম লাস্ট যে টপিকটা আছে সেটা হচ্ছে মায়োসিস 2। মায়োসিস 1 নিয়ে কিন্তু আমরা আলোচনা করেছি টেমরিস স্কুলে। তো এটা হচ্ছে এই অধ্যায়ের 5 নাম্বার ক্লাস। এটা হচ্ছে কত নাম্বার ক্লাস? 5 নাম্বার ক্লাস। আমি লিখে দিই, এটা হচ্ছে লেকচার নাম্বার 5। তো এর আগে আমাদের প্রথম ক্লাসে ছিল হচ্ছে গল্পে গল্পে কিভাবে আমরা পুরো কোষ চক্রটাকে মনে রাখবো। সেকেন্ড ক্লাসে ছিল হচ্ছে অ্যামাইটোসিস মাইটোসিসের উপর। থার্ড ক্লাসটা ছিল হচ্ছে কিসের উপরে? সেটাও মূলত মাইটোসিসের আরো কিছু অংশ মেবি বাকি ছিল, সেটা নিয়ে আলোচনা করা হয়েছে। এবং আমরা ফোর্থ যে ক্লাসটা নিয়েছি 5 নাম্বার ক্লাস যেটা ছিল সেটা ছিল হচ্ছে টেনমিস স্কুল লাইভ গ্রুপে, এবং ওইটা ছিল হচ্ছে মায়োসিস 1 এর উপরে। আর এটা হচ্ছে মায়োসিস 2। মায়োসিস 1টাই মূলত অনেক বেশি গুরুত্বপূর্ণ, কারণ মায়োসিস 1টাই মূলত মিওসিস বা মায়োসিসের মেইন পার্টটাকে তুলে ধরে, অর্থাৎ এটা হ্রাসমূলক বিভাজন হিসেবে পরিচিত এই কারণেই। আর মায়োসিস 2টা আর মাইটোসিস প্রায় সেম, শুধু একটু পার্থক্য আছে, সেগুলো নিয়ে আমি আজকে ক্লাসে বলবো। তো প্রথমে হচ্ছে আমাকে একটু কমেন্টে জানান যে আমার সাউন্ড ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা আর বোর্ডের লেখাগুলো ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা, সেটা ফার্স্ট অফ অল আমাকে কমেন্টে একটু জানান। প্রথমে হচ্ছে আমাকে একটু কমেন্টে জানান যে আমার সাউন্ড ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা, তারপর বোর্ডে লেখাগুলো ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা। এই ফোনে তো এটা আসলে চার্জও নাই। যাই হোক, আজকে কমেন্টগুলো যে পড়তে হবে, গিয়ে গিয়ে পড়তে হবে। তো আমি তো দেখি সবকিছু ক্লিয়ার আছে কিনা। ওয়ালাইকুম আসসালাম। উপরে দেখা যায় না আপু, মানে অধ্যায় 2 লিখছি, এটা দেখা যায় না যে। ভেরি গুড রেসপন্স করার জন্য। এখন মেবি দেখা যাবে, হ্যাঁ এখন দেখা যাবে। সাহেব ভাই এখন দেখুন তো এখন দেখা যায় কিনা, মেবি এখন দেখা যাবে। তো দেখা যায় কিনা একটু কমেন্টে জানান তো তাড়াতাড়ি, আমি ক্লাসটা শুরু করি। হ্যাঁ এখন অল ক্লিয়ার, ভেরি গুড। তো মায়োসিস 2 যেটা, এটাতে কি হয়, এটা আর মাইটোসিস দুইটাই সেম। সেম বলতে সেম কেন বলতেছি, কারণ এইটার মধ্যে মাইটোসিস বিভাজনের মধ্যে যেটা হয় সেটা হচ্ছে মানে মাইটোসিসের মাইটোসিসের মধ্যে যেটা হয়েছিল সেটা হচ্ছে প্রথমে ক্রোমোজোম গুলো থেকে পানিটা বের হয়ে যাওয়া, দেন হচ্ছে কি হওয়া, পানিটা বের হয়ে গেলে ক্রোমোজোম গুলো মোটা হবে, আস্তে আস্তে অনেক বেশি দৃষ্টিগোচর হবে, অনেক বেশি স্পষ্ট দেখা যাবে, অনেক বেশি না আস্তে আস্তে দেখা যাওয়া শুরু করবে। দেন সেকেন্ড স্টেপে মেটাফেজে এসে যেটা হতো সেটা হচ্ছে মানে নিউক্লিওলাস নিউক্লিয়ার মেমব্রেন এগুলো বিলুপ্ত হয়ে বিষুবীয় অঞ্চল তৈরি হওয়া শুরু করে, এবং বিষুবীয় অঞ্চলের দিকে সবগুলো ক্রোমোজোমে অবস্থান করে, এবং আস্তে আস্তে মেরুর দিকে চলে যাওয়া। এই সবকিছু কিন্তু মিলে যায় মায়োসিস 2 এর সাথে। মায়োসিস 2টা মূলত কি, এইটা মাইটোসিসের সাথে মিলে যায়, কিন্তু এখানে একটা পার্থক্য আছে। এটা কার সাথে মিলে যায়? এটা মাইটোসিসের সাথে মিলে, হুবহু মাইটোসিস, কিন্তু একটা একটা পার্থক্য আছে। হুবহু মাইটোসিস। আর মাইটোসিসকে আমরা কি বলি? মাইটোসিসকে আমরা সমীকরণিক বলি না, বা ইকুয়েশনাল বলি। কারণ কি, এইখানে মায়োসিস 2 তে যেটা হয়, মায়োসিস 2 থেকে আমরা এটা বলতে পারি, মাইটোসিস থেকে আমরা এটা বলতে পারি যে বংশগতি যে বৈশিষ্ট্যটা ওইটা কিন্তু বজায় থাকে, বা সমগুণ সম্পন্ন আমরা ক্রোমোজোম গুলো পাই, সেটা আমরা বলতে পারি মাইটোসিসের মধ্যে। সেম ওয়েতে এটাতেও বলা যায়, এই জন্য আমরা দুটাকে কি বলতে পারতেছি? সমীকরণিক বা ইকুয়েশনাল বলতে পারি। তাহলে এটাও যেহেতু মাইটোসিসের মতো, তা এটাও কি হবে? মায়োসিস 2 ও সমীকরণিক হবে, সমীকরণিক। কিন্তু মায়োসিস 1টা কি? হ্রাসমূলক। কেন হ্রাসমূলক? কারণ এখানে ক্রোমোজোম সংখ্যাটা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার চাইতে অর্ধেক হয়ে যায়। এখন আমরা দেখেছি কি, আমরা
মায়োসিস 1 এর মধ্যে টেনমেসি স্কুলে যখন আমি ক্লাস করিয়েছিলাম তখন আমি বলেছিলাম যে এইখানে কয়টা ছিল, মানে ক্রোমোজোম কয়টা ছিল, ক্রোমোজোম ছিল 4টা। আমরা লাস্টে গিয়ে দেখব মায়োসিস 2 তে আমরা দেখব যে প্রত্যেকটা কোষে ক্রোমোজোম থাকবে হচ্ছে মাত্র 2টা করে, প্রত্যেকটা কোষে ক্রোমোজোম থাকবে মাত্র 2টা করে, অর্থাৎ মাতৃকোষের চাইতে অপত্য কোষগুলোতে অর্ধেক হয়ে যাবে। এখন অর্ধেকটা হয় কিভাবে? আমরা গত ক্লাসে দেখেছিলাম যে একটা থেকে 2টা কোষ তৈরি হয়েছে, একটা থেকে কয়টা কোষ তৈরি হয়েছে, 2টা কোষ তৈরি হয়েছে। এবং আমরা এই প্রথম যে স্টেপে ছিল মায়োসিস 1 এ, সেই মায়োসিস 1 এর শেষ যে পর্যায়টা ছিল সেটা হচ্ছে টেলোফেজ 1। কি ছিল? টেলোফেজ 1। টেলোফেজ 1টা কিন্তু সবগুলো উদ্ভিদে হয় এমন কিন্তু না, কোন কোন ক্ষেত্রে আমরা দেখি টেলোফেজ 1টা না হয়ে ডিরেক্টলি মায়োসিস 2 তে প্রবেশ করে যায়। এখন মায়োসিস 2 আর মায়োসিস 1 এর মাঝখানে একটা গ্যাপ থাকে। কি থাকে? একটা গ্যাপ থাকে। এই গ্যাপে কি হবে? এই গ্যাপে সাইটোপ্লাজমটা বিভক্ত হয়ে যাবে। প্রথমে কি হচ্ছে মায়োসিস 1 এ টেলোফেজ স্টেপে, সেটা হচ্ছে 2টা আলাদা আলাদা কোষ তৈরি হয়ে গিয়েছিল। লাস্টের দিকে আমি বলেছিলাম 2টা আলাদা আলাদা কোষ তৈরি হয়ে গিয়েছিল। আর এখানে কোষ তৈরি হওয়ার পর পর কিন্তু টেলোফেজ 1টা শেষ হয়ে যায়। তারপর সাইটোকাইনেসিস 1 শুরু হয়। কি শুরু হয়? সরি, এক মিনিট। শুরু হয় হচ্ছে সাইটোকাইনেসিস। তো সাইটোকাইনেসিসে কি হয়? সাইটোকাইনেসিসের মতো একটা গ্যাপে এসে যেটা হবে সাইটোকাইনেসিস, এই সাইটোকাইনেসিসে কি হবে? সাইটোকাইনেসিসে হচ্ছে কোষ প্লেট তৈরি হবে। ওই যে 2টা কোষ তৈরি হবে না, একটা থেকে 2টা কোষ তৈরি হয় টেলোফেজ 1 এ, সেই 2টা কোষের মাঝখানে কোষ প্লেট তৈরি হবে এবং কোষের বাইরে কোষ ঝিল্লি, কোষ প্রাচীর এগুলো তৈরি হবে। অর্থাৎ আলাদা আলাদা 2টা পরিণত কোষ উৎপন্ন হবে এই সাইটোকাইনেসিস 1 এ। তাহলে সাইটোকাইনেসিস 1 এ কোষ প্লেট, তারপর হচ্ছে কোষ প্রাচীর, এগুলো হচ্ছে তৈরি, ঠিক আছে। তারপর পরই কি হবে? তারপর পরই মাইটোসিস 2টা শুরু হয়ে যাবে। এবং আমরা দেখি যে মাইটোসিস 2 এর মধ্যে আমরা যেটা লক্ষ্য করি, মাইটোসিস 2 আমরা যেটা দেখি সেটা হচ্ছে মাইটোসিসের মধ্যে যেটা হয়, মাইটোসিস বিভাজনের শুরুর দিকে, মানে মাইটোসিস বিভাজনের মধ্যে কি হয় আমরা দেখি হচ্ছে কোষচক্রের মধ্যে সেখানে ডিএনএ প্রতিলিপন বা ডিএনএ রেপ্লিকেশনটা হয়। মানে কি? প্রোফেজ স্টেপের আগে ডিএনএ রেপ্লিকেশনটা হয়ে যায়। কিন্তু আমরা মায়োসিসের মধ্যে কিন্তু দেখেছি প্রোফেজ 1 এ ডিএনএ রেপ্লিকেশনটা হয়ে যায়। তাই কখনো কখনো বোর্ড কোশ্চেনে এটা চলে আসতে পারে যে মায়োসিসে ডিএনএ রেপ্লিকেশন কখন হয়? রেপ্লিকেশন কখন হয়? আপনি অ্যানসার কি দিবেন? আপনি অ্যানসার দিবেন মায়োসিস 2। বলেন তো কমেন্টে আপনি অ্যানসার কি করবেন? আপনি কি অ্যানসার করবেন মায়োসিস 2 তে হবে? কারণ মায়োসিস 2 তো মাইটোসিসের মতো। হ্যাঁ, স্টুডেন্টরা এই জায়গাটাতেই ভুল করে। মায়োসিস 2টা টিচাররা বলে মাইটোসিসের মতো, তাই তারা এটা ভেবে নেয় যেহেতু মাইটোসিসের আগে ডিএনএ রেপ্লিকেশন হয়, তার মানে মায়োসিস 2 এর আগেও ডিএনএ রেপ্লিকেশন হবে। কিন্তু না, এই জিনিসটা ভুল। আসলে ডিএনএ রেপ্লিকেশন হয় কোথায়? ডিএনএ রেপ্লিকেশন হয় হচ্ছে, অ্যানসারটা হবে হচ্ছে প্রোফেজ 1 এ। প্রোফেজ 1 এ এটা অলরেডি একবার কোশ্চেনে চলে এসছে, আমার হিসাবে একবার আর কি বলতেছে, 2018 নাকি 18-19 সাল নাকি 16-17 তে একবার এসেছিল যে মায়োসিসের ডিএনএ রেপ্লিকেশন কখন হয়। ম্যাক্সিমামই আমরা ভুল করব মায়োসিস 2 লিখে অথবা প্রোফেজ 2 লিখে। আসলে প্রোফেজ 1 ধাপের মধ্যে কিন্তু প্রথম দিকে ডিএনএ রেপ্লিকেশনটা হয়ে যায়। আচ্ছা, তাহলে এখানে ডিফারেন্টটা কোথায়? সেটা হচ্ছে মায়োসিস 2 পুরোপুরি মাইটোসিসের মতো, কিন্তু ডিফারেন্টটা হচ্ছে মাইটোসিসের মতো ডিএনএ রেপ্লিকেশন হলেও মায়োসিস 2 এর মতো ডিএনএ রেপ্লিকেশন হয় না। আচ্ছা, তাহলে এতটুকু অংশ যদি আমরা বুঝে যাই, এবার আমরা এন্ট্রি করতে পারি মায়োসিস 2 এর প্রত্যেকটা স্টেপে। আমরা যেরকম মায়োসিস 1 এর মধ্যে পড়েছি প্রোফেজ 1, মেটাফেজ 1, তারপর অ্যানাফেজ 1, ঠিক আছে? এই রকম ভাবে মায়োসিস 2 এর মধ্যে প্রোফেজ 1 থাকবে।
প্রোফেজ 1 মাথায় রাখবো, প্রোফেজ 1 শুরু হচ্ছে কোথা থেকে? টেলোফেজ 1 এর পর থেকে, সরি প্রোফেজ 2, ঠিক আছে? প্রোফেজ 2 শুরু হচ্ছে কোথা থেকে? মেটাফেজ টেলোফেজ 1 থেকে। টেলোফেজ 1 এর পর থেকে প্রোফেজ 2টা হচ্ছে শুরু হবে। তাহলে আমরা দেখেছিলাম টেলোফেজ 1 এর সর্বশেষ অবস্থা ছিল এরকম, সর্বশেষ অবস্থা ছিল হচ্ছে এরকম যে দুটা কোষ, এখানে একটা কোষ, এখানে একটা কোষ, এই দুটা কোষের মাঝখানে একটা কোষ প্লেট তৈরি হবে সাইটোকাইনেসিসে এসে, এবং এইখানটাতে আমরা কোষের ভিতরে কয়টা করে ক্রোমোজোম দেখেছিলাম? এখানে আমরা 2টা করে ক্রোমোজোম দেখেছিলাম। প্রথমে ছিল কয়টা? প্রথমে একটা কোষের মধ্যে 4টা ছিল না? 4টা থেকে এখানে 2টা, এখানে 2টা, 4টা থেকে পরবর্তীতে যে কোষ দুটো তৈরি হবে তাদের প্রত্যেকটার মধ্যে 4টার বদলে 2টা করে থাকবে, অর্থাৎ অর্ধেক হয়ে যাচ্ছে। এই জন্য এটা মায়োসিস 1 কে আমরা বলেছিলাম কি? হ্রাসমূলক। তাহলে এখানে কয়টা করে থাকছে ক্রোমোজোম? এখানে এরকম করে অবস্থান করছিল, তাই না? না বুঝতে পারলে আগে ক্লাসে দেখে আসেন, 10 মিনিটস স্কুলে মায়োসিস 1টা দেখে আসেন, তাহলে বুঝতে পারবেন, ঠিক আছে? মানে এখন দেখে আসতে হবে এমন না, এখন ক্লাসটা করতে পারেন, বুঝবেন আপনি, সমস্যা না, আমি বুঝিয়ে বলতেছি, ঠিক আছে? আচ্ছা, তো এইটা হচ্ছে কি? একটা কোষ, এখানে কয়টা ক্রোমোজোম থাকবে? 2টা থাকবে, অর্ধেক হয়ে গেছে না? তাহলে এই কোষেও কয়টা থাকবে? 2টা থাকবে, তাহলে কয়টা হয়ে গেল? প্রত্যেকটা কোষের মধ্যে 2টা করে হয়ে গেল, অর্ধেক হয়ে গেল। এটা ছিল টেলোফেজ 1 এর শেষ একটা অবস্থা ছিল টেলোফেজ 1 এর মধ্যে। এবার প্রোফেজ 1 এসে যেটা হবে, প্রোফেজ 1 এসে আমরা যেটা দেখতে পাবো সেটা হচ্ছে এখানে ক্রোমোজোম গুলো থেকে জলবিয়োজন হতে থাকবে। প্রোফেজ 2 তে আমি জাস্ট মানে উল্টাপাল্টা বলতেছি, ভুল বলতেছি বারবার, খেয়াল করবেন, হ্যাঁ? মানে আমি যদি 1 বলি অবশ্যই বুঝে নেবেন এটা 2 হবে, ঠিক আছে? অবশ্যই বুঝে নেবেন এটা হবে হচ্ছে 2। তাহলে আমি একটু প্রোফেজ 2 এর প্রথম ধাপটা হচ্ছে, 1 নম্বর ধাপটা হচ্ছে কি? জলবিয়োজন। সেম, একদম সহজ, ঠিক আছে? তারপরে আমি আপনাদের নোটের জন্য লিখে দিচ্ছি, আপনাদের নোটে অনেক অসুবিধা হয় যতদূর আমি বুঝি, অনেকে নোট করতে পারে ক্লাস করে, অনেকে করতে পারে না, তার জন্য জলবিয়োজন। তারপর হবে কি? ক্রোমোজোম গুলো থেকে পানি বের হয়ে গেলে কি হয়? সেগুলো খাটো ও মোটা হয়ে যায়। 3 নম্বর কথা কি ছিল? যদি খাটো আর মোটা হয় তাহলে তাদেরকে বেশি করে দেখা যায়, তাদের বর্ণটা বেশি করে দেখা যায়, তখন তাদের কি হয়? তখন তাদের বর্ণ ধারণ ক্ষমতা বেড়ে যায়, বর্ণ ধারণ ক্ষমতা বৃদ্ধি পায়। আচ্ছা, তাহলে প্রথম স্টেপে যেটা হবে, প্রোফেজ 2 তে জলবিয়োজন, খাটো হবে, মোটা হবে, বর্ণ ধারণ ক্ষমতা হচ্ছে ওদের বৃদ্ধি পেতে থাকবে, এবং কি হবে? আস্তে আস্তে টেলোফেজ 1 থেকে আমরা যে দেখতে পেলাম, টেলোফেজ 1 থেকে এটা ছিল টেলোফেজ 1 এর পজিশন। টেলোফেজ 1 এ মনে করলাম এই চিত্রটা টেলোফেজ 1, আপনি তারপর কি করবেন? তীর চিহ্ন দিয়ে এখানে আবার চিত্রটা আঁকবেন। চিত্রটা আঁকার সময় এইখানটাতে টেলোফেজ 1 মানে প্রোফেজ 2 তে এটা টেলোফেজ 1 লিখবেন, তারপরে তীর চিহ্ন দিয়ে প্রোফেজ 2 লিখবেন। লেখার সময় কি করবেন? এখানে এই নিউক্লিয়ার মেমব্রেনটাকে আস্তে আস্তে একটু ডট ডট মানে একটু মুছে দিবেন। কেন মুছে দিবেন? কারণ এই প্রোফেজ 2 এর 4 নাম্বার স্টেপটা হচ্ছে নিউক্লিয়ার মেমব্রেন ও নিউক্লিওলাস বিলুপ্তি। যেমন এখানে টেলোফেজ 1 মনে করেন টেলোফেজ 1 ছিল, যেখানে এরকম একটা নিউক্লিওলাস ছিল, এই কোষে এরকম একটা নিউক্লিওলাস ছিল, কিন্তু প্রোফেজ 2 তে এসে নিউক্লিওলাসটা বিলুপ্তি হয়ে যাবে, নিউক্লিয়ার মেমব্রেনটাও আস্তে আস্তে বিলুপ্তির মুখে যাবে। একেবারে বিলুপ্তি হয়ে যায় না, প্রোফেজ 2 তে কিন্তু একেবারে বিলুপ্তি হয়ে যায় না। তারপর কি হবে? মেটাফেজ 2 তে আসবে। মেটাফেজ 2 তে যেটা হবে সেটা হচ্ছে পুরোপুরি এই যে নিউক্লিয়ার মেমব্রেনটা আছে এটা পুরোপুরি চলে যাবে। এই নিউক্লিয়ার মেমব্রেনটা মেটাফেজ 2 তে এসে পুরোপুরি চলে যাবে, এবং চলে যাওয়ার পর আকৃতিটা কেমন হবে? চলে যাওয়ার পর আকৃতিটা হবে হচ্ছে ঠিক এরকম, আকৃতিটা হবে হচ্ছে ঠিক এরকম একটা আকৃতি ধারণ করবে, ঠিক আছে? ঠিক এরকম একটা আকৃতি ধারণ করবে। অর্থাৎ আমরা যেমন দেখেছিলাম এর আগে,
কোষ যখন ছিল তখন স্পিন্ডল যন্ত্র তৈরি হয়েছিল এভাবে, কারণ তখন কিন্তু একটা কোষের জন্য স্পিন্ডল যন্ত্র তৈরি হচ্ছে, কোষ প্রাচীরে সেখানে একটাই ছিল। কিন্তু এখানে একটু লক্ষ্য করি, এখানে একটা প্রাচীরের ভিতরে দুইটা কোষ উৎপন্ন হয়েছে, তাহলে এদের বিষুবীয় মানে স্পিন্ডল যন্ত্র যেটা, এটাকে আমি লম্বালম্বি আঁকতে পারতেছি না, আমি এই জন্য এটাকে স্লাইডলি ভাবে আঁকবো। জিনিসটা হচ্ছে এরকম, ঠিক আছে? একটা প্রাচীরের ভেতরে দুটা কোষ যখন স্পিন্ডল যন্ত্র তৈরি করবে নিউক্লিয়ার মেমব্রেন বিলুপ্ত হওয়ার পর পর, তখন তাদের আকৃতিটা হবে এরকম। এবং আমরা দেখেছি মেটাফেজ 2 অর্থাৎ মাইটোসিসের মেটাফেজে কি হয়েছিল, মাইটোসিসের মেটাফেজে এসে নিউক্লিয়ার মেমব্রেন নিউক্লিওলাস বিলুপ্তির ফলে সেখানে একটা মানে কি স্পিন্ডল যন্ত্র তৈরি হবে। স্পিন্ডল যন্ত্র তৈরি হওয়ার পর প্রথম স্টেপটা হচ্ছে কি, স্পিন্ডল যন্ত্র তৈরি হওয়া, প্রথম স্টেপটা হচ্ছে নিউক্লিওলাস নিউক্লিয়ার মেমব্রেন পরিপূর্ণভাবে বিলুপ্তি ঘটে, এটা লিখে নেবেন। নিউক্লিওলাস নিউক্লিয়ার মেমব্রেন পরিপূর্ণভাবে বিলুপ্তি ঘটে এবং স্পিন্ডল যন্ত্র তৈরি হয়। স্পিন্ডল যন্ত্র তৈরি হয়। তারপরে পয়েন্টে কি ছিল, ক্রোমোজোমগুলো বিষুবীয় অঞ্চলে চলে আসবে, অর্থাৎ মাঝ বরাবর চলে আসবে। কোথায় চলে আসবে, বিষুবীয় অঞ্চলে চলে আসবে। তাহলে এগুলো কিভাবে অবস্থান করবে দেখেন তো, আমি একটু অন্য কালার দিয়ে দেখাই, তাহলে বুঝতে ইজি হবে আপনাদের জন্য। ঠিক আছে, এরকম করে হচ্ছে অবস্থান করবে। আর একটা গ্রিন কালার দিয়ে দেখাই। তো আমি এগুলো এভাবে কেন এঁকেছি, কারণ আমরা যখন দেখেছিলাম টেলোফেজ অ্যানাফেজ 1 অ্যানাফেজ 1 অ্যাকচুয়ালি কি হয়েছিল, অ্যানাফেজ 1 না, এটা হচ্ছে প্যাকাইটিনে কি হয়েছিল, আমরা যখন প্রোফেজ 1 দেখছিলাম, প্রোফেজ 1 একটা স্টেপ ছিল না প্যাকাইটিন, সেখানে কি হচ্ছিল, ক্রসিং ওভার হচ্ছিল। ক্রসিং ওভার হওয়ার কারণে কি হয়েছিল বলেন তো, ক্রসিং ওভার হওয়ার মাধ্যমে একটা ক্রোমোজোম থেকে আরেকটা ক্রোমোজোমের মধ্যে বৈশিষ্ট্যটা আদান প্রদান হয়ে যায়। আদান প্রদান হওয়ার কারণে চারিত্রিক বৈশিষ্ট্যগুলো আদান প্রদান হয়ে যায়, যার কারণে আমরা কিন্তু এখানে একটা জিনিস সবসময় মাথায় রাখবো, এখানে এই অংশটুকু কিন্তু অন্য একটা ক্রোমোজোম থেকে আসা চরিত্রের চারিত্রিক বৈশিষ্ট্যের জিন বা ক্রোমাটিড, এখানেও কিন্তু অন্য একটা ক্রোমোজোমের চারিত্রিক বৈশিষ্ট্যের ক্রোমাটিড। আর সেম ওয়েতে এই ক্রোমোজোমের ক্ষেত্রেও কিন্তু একইভাবে, আচ্ছা এখানে তো দুইটা ক্রোমাটিড মিলিত হয়নি, মানে এখানে তো অ্যাকচুয়ালি সবগুলো ক্রোমাটিড তো মিলিত হয়নি, মিলিত হয়েছিল কোনগুলো, নন সিস যেগুলো ছিল। আমি আরেকবার একটু মনে করিয়ে দিই, দিলে আশা করি সবার মনে পড়ে যাবে জিনিসটা। আচ্ছা, এই একটা ক্রোমোজোম ছিল, ঠিক আছে, এই একটা ক্রোমোজোম ছিল, আবার এই একটা ক্রোমোজোম ছিল, এই যে একটা ক্রোমোজোম আর এই যে একটা ক্রোমোজোম, ঠিক আছে। এখন কি হয়েছে এখানটাতে, একটু এই পাশ করে জিনিসটা কি দেখাই তাহলে বুঝতে ইজি হবে। এখন জিনিসটাতে কি হবে, এটাতে এই যে দুটার মধ্যে ক্রসিং ওভার হয়েছে, ক্রসিং ওভারের মাধ্যমে এই দুটা ননসিসের মধ্যে কি হবে, ননসিসের মধ্যে বৈশিষ্ট্যের আদান প্রদান ঘটে। এজন্য এখানটাতে কিছুটা লাল হয়ে যাবে, এখানটাতে কিছুটা লাল হয়ে যাবে। মানে অ্যাকচুয়ালি লাল হয়ে যাওয়া বলতে যে বোঝানো হচ্ছে যে আসলে চারিত্রিক বৈশিষ্ট্যগুলো আদান প্রদান হচ্ছে, এটাই বোঝানো হচ্ছে। অর্থাৎ ক্রোমাটিড গুলো আসলে কি হচ্ছে, আদান প্রদান হয়ে যাচ্ছে, এই জন্য এখানে চেঞ্জটা হয়। তো ওই অবস্থাতে টেলোফেজ 1 এ গিয়ে মেরুর দিকে চলে যায়, এবং মেরুর দিকে চলে যাওয়ার ফলে পরবর্তীতে নিউক্লিয়ার মেমব্রেনটা আবার দুইটা কোষের জন্য আলাদা আলাদাভাবে তৈরি হয়, নিউক্লিয়াস তৈরি হয়, এবং তখন আমরা এরকম একটা আকৃতি দেখতে পেয়েছিলাম, রাইট। এবং পরবর্তীতে প্রোফেজ 2 তে এসে এখন আবার কি হয়ে যাবে, আবার নিউক্লিওলাস নিউক্লিয়ার মেমব্রেনটা বিলুপ্তি ঘটবে, এবং মেটাফেজ 2 তে এসে বিলুপ্তি হওয়ার পর বিষুবীয় মানে স্পিন্ডল যন্ত্র তৈরি হবে, এবং পরবর্তীতে আমরা 2 নম্বর স্টেপে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ক্রোমোজোম গুলো বিষুবীয় অঞ্চলে চলে আসে। ক্রোমোজোম গুলো চলে আসে। আচ্ছা, আমি যতক্ষণ বললাম এত কিছু, এগুলো কি সব বুঝতেছেন কিনা, কোনো প্রবলেম হলে কমেন্টে বলবেন কিন্তু। সেম ওয়েতে এই যে
এই ক্রোমোজোমটা, এই কোষের এই ক্রোমোজোমটা এখানে, আরেকটা ক্রোমোজোম এখানে থাকবে। তো জিনিসটা যদিও দেখানোটা ডিফিকাল্ট হয়ে যাবে, আমি তারপর একটু দেখানোর চেষ্টা করি। আচ্ছা, এখানে এখানে এই যে, হ্যাঁ এই দুটা, এবং আমি কিন্তু এখানে কি করব, অবশ্যই কালারগুলোকে আমাকে দেখাতে হবে। কি করতে হবে, কালারগুলোকে আমাকে দেখাতে হবে। এখানেও কালারটা দিয়ে দিলাম, চিত্রটা আঁকার সময় একদম সুন্দর করে আঁকবেন, ঠিক আছে? না বুঝতে পারলে আমাকে কমেন্টে জানান, কারণ এইটা চলে গেলে আপনাকে কেউ বুঝাবে না, ঠিক আছে? এইটা কিন্তু লাস্ট চান্স আপনার বুঝার। সো না বুঝতে পারলে, কোনো অংশ একটু কনফিউশন থাকলেও সেটা হচ্ছে আমাকে কমেন্টে জানাতে হবে। আচ্ছা, তাহলে এই অংশটুকুর মধ্যে আমি যদি একটু দেখাই জিনিসটা, এই তারপর হচ্ছে আবার এই অংশটুকুর মধ্যেও কি এরকম থাকবে, ঠিক আছে? সেম ওয়েতে হচ্ছে এটাতেও এরকম থাকবে। তা আপনি হচ্ছে কালারটা বইটা দেখলেও ক্লিয়ারলি বুঝতে পারবেন। তাহলে কি হবে, এইটা আর এইটা, এই দুটো হচ্ছে বিষুবীয় অঞ্চল বরাবর চলে আসবে। এবং মাইটোসিসের মধ্যে আমরা মেটাফেজে কি দেখেছিলাম, মেটাফেজের মধ্যে আমরা আর কি দেখতে পেয়েছিলাম, মনে আছে সবার? আমরা দেখতে পেয়েছিলাম যে যখন মেটাফেজ 2 তে আসবে তখন আমরা দেখতে পাই ক্রোমোজোম গুলো আরো বেশি মোটা হয়ে যায়, আরো বেশি কি হয়ে যায়, স্পষ্ট দেখা যায়। তো কখনো যদি কোয়েশ্চেনে আসে যে ক্রোমোজোম গুলো সবচেয়ে বেশি মোটা, সবচেয়ে বেশি খাটো আর সবচেয়ে বেশি স্পষ্ট দেখা যায় কোন পর্যায়ে, সবসময় অ্যান্সার হবে মেটাফেজ 1 অথবা মেটাফেজ 2 অথবা মাইটোসিসের ক্ষেত্রে মেটাফেজ। সবসময় অ্যান্সার কি মেটাফেজ। মেটাফেজ সেটা 1 হোক কি 2 হোক, সেটা মাইটোসিসের মেটাফেজ হোক, যাই হোক না কেন অ্যান্সার অলওয়েজ মেটাফেজই হবে। তাহলে আমরা এখানে 3 নাম্বার যে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে 3 নাম্বার স্টেপটা হচ্ছে, এটা চিত্রটা কিন্তু আঁকবেন, এখানে একটা বিষুবীয় অঞ্চল তৈরি হবে, এই কোষের জন্য বিষুবীয় অঞ্চল তৈরি হবে, এবং এখানে কিন্তু এই যে ক্রসিং ওভারের কারণে যে চারিত্রিক বৈশিষ্ট্যগুলো আদান প্রদান হয়, জিনিসটাও একটু এখানে রিপ্রেজেন্ট করার চেষ্টা করবেন। আচ্ছা, তাহলে 3 নাম্বার স্টেপে যেটা হচ্ছে সেটা হচ্ছে সবচেয়ে বেশি, মানে ক্রোমোজোম গুলো সবচেয়ে বেশি খাটো মোটা হবে, ক্রোমোজোম গুলো সবচেয়ে বেশি খাটো ও মোটা ও স্পষ্ট দেখা যাবে, ঠিক আছে? একটা মিনিট, আমি একটু মোবাইলে চার্জ দিয়ে আসি। আচ্ছা সরি, ওকে। তাহলে আমরা মেটাফেজ 2 এই পর্যন্ত, মেটাফেজ 2 পর্যন্ত কারো কোনো প্রবলেম আছে কিনা, মেটাফেজ 2 পর্যন্ত কারো কোনো প্রবলেম আছে কিনা সেটা একটু আমাকে কমেন্টে জানান। এখানে মেটাফেজ 2 পর্যন্ত কারো কোনো প্রবলেম আছে কিনা এটা একটু কমেন্টে আমাকে জানান, কমেন্টটা চেক করি। না আপু প্রবলেম নাই, বুঝতে পারছে, ভেরি গুড, ওকে। হ্যাঁ, সাথেও বলতেছে নো প্রবলেম, মেহরাব হোসেন নো প্রবলেম, সাইফ নো প্রবলেম, ভেরি গুড। আচ্ছা, তাহলে মেটাফেজ 2 এর ক্ষেত্রে আমি, মেটাফেজ 2 এর ক্ষেত্রে যদি আমি 4 নাম্বার স্টেপের কথা বলি, 4 নাম্বার স্টেপে কি হয়, মানে এই মেটাফেজ 2 থেকে কি হবে, মেটাফেজ 2 থেকে এই যে সেন্ট্রোমিয়ারটা আছে এটা বিভক্ত হওয়া শুরু হবে, কিন্তু সম্পূর্ণ বিভক্ত হয়ে যাবে না, মানে শেষ পর্যায়ে একদম শেষের দিকে কি হবে, এখানে যে সেন্ট্রোমিয়ারটা থাকবে এই সেন্ট্রোমিয়ারটা আস্তে আস্তে বিভাজিত হওয়া শুরু করবে, ঠিক আছে? তাহলে এটাও লিখে রাখবেন 4 নাম্বার স্টেপে, সেটা হচ্ছে যে সেন্ট্রোমিয়ার বিভাজিত বা বিভক্ত হতে থাকে। আচ্ছা, তো এতটুকু যেহেতু সবার কাছে ক্লিয়ার হয়ে গেছে, এবার আমরা চলে যাই
অ্যানাফেজ 2-তে। আমি উপরের অংশটুকু মুছে ফেলতেছি। আচ্ছা, আপনারা আমাকে আরেকটা বিষয় আজকের ক্লাসে আমি একটু লাস্টের দিকে জানতে চাইবো, আমাকে একটু জানাবেন যে আসলে আপনাদের মানে ক্লাসগুলো করতে কোনো সমস্যা হচ্ছে কিনা, বা ক্লাসের স্টাইলগুলো আরো কোনোভাবে চেঞ্জ করতে হবে কিনা, বা কিভাবে পড়ালে আপনাদের জন্য আরো সুবিধা হবে, এই বিষয়গুলো আমাকে একটু জানাবেন। যে আপু আপনি যেভাবে পড়াচ্ছেন এটাকে আরেকটু এভাবে করলে বেটার হবে, বা ক্লাসগুলো আরেকটু এই স্টেপে নিলে বেটার হবে। মানে আমার কথা হচ্ছে যে আপনাদের সুবিধা যেরকমটা মনে হয় যে এভাবে পড়ানো আসলে ঠিক আছে, কিন্তু একটু যদি আমাদের এই টাইমটা বা আমাদের এই ক্লাসটাতে প্রবলেম হচ্ছে বা এই টপিকটাতে প্রবলেম হচ্ছে, এগুলো নিজেদের থেকে আমাকে বলতে হবে। কমেন্টে জানানো চাইতে মেসেঞ্জার গ্রুপে জানানোটা বেশি বেটার। ঠিক আছে, তো আমি একটু বলে নিলাম, কারণ অনেকে তো নতুন নতুন জয়েন করবে এবং জয়েন করছেও অলরেডি, দুইজন মেবি নতুন একেবারেই। তো তারা হয়তো বা বলবে যে আপু নতুন নতুন ক্লাসগুলো করতে আমাদের অনেক বেশি প্রবলেম হচ্ছে, এরকম কিছু বলতে পারে। সো আমি যেটা বলবো, নতুন করে জয়েন করলে আপসেট হয়ে যাওয়ার একদম কিছু নাই যে আমাকে এখন রেকর্ড ক্লাস করতে হবে এরকম কিছু। যদি বেশি প্রবলেম হয় যে ক্লাসগুলো মানে এরকম, কিন্তু আসলে স্বাভাবিক যে রেকর্ড ক্লাস হয়ে গেলে মানে ক্লাসগুলো রেকর্ড থেকে গেলে করাই হয় না, বা সময় থাকলেও মানে অলসতার কারণে করা হয় না। তো আমি যেটা বলবো, যদি এরকম প্রবলেম ফেস করেন আপনারা কেউ, ডিরেক্ট আমাদের মেসেঞ্জার গ্রুপে জানাবেন, ইনবক্সে না, মেসেঞ্জার গ্রুপে জানাবেন। আমি হচ্ছে কি করব, সবগুলোর জন্য মানে যারা নতুন করে জয়েন করতেছে তারা হচ্ছে তাদেরকে হচ্ছে আমি ডেট দিয়ে দিব যে এই ক্লাসগুলো হচ্ছে এই তারিখ করে নেবেন, তাহলে হচ্ছে আপনাদের সুবিধা হবে। যে মানে আমি একটা ডেট ফিক্স করে দিলাম, অথবা আমি কোনো একটা বন্ধ যদি থাকে সেরকম, বা আপনারা নিজেরাই যদি পারেন সেটা তো আরো ভালো কথা, টাইম করে যে কোনো ভাবে ক্লাসগুলো করে ফেলবেন, কারণ রেকর্ড ক্লাসটা কিন্তু আর পরে করা হবে না। ঠিক আছে, আর যে কোনো প্রবলেম হলে অবশ্যই আমাকে নিজে থেকে জানাতে হবে, কারণ আমি তো তাহলে আপনাদের মনের ভিতরে বুঝতেছি না যে আসলে আপনাদের কি প্রবলেম, বলতে হবে সেটা। ঠিক আছে, ওকে। মেটাফেজ 2 এর পর আমরা হচ্ছে অ্যানাফেজ 2টা একটু দেখি। এগুলো অনেক সহজ তাই না? আর কোষ চক্রটা হচ্ছে এখানকার মেইন, আর মায়োসিস 1 যেটা, এই দুটো কিন্তু আমি অনেক সহজ করে অনেক সুন্দর করে বুঝাই দিলাম। তারপরেও প্রবলেম থাকলে আমাকে জানাতে হবে। ঠিক আছে, ওকে। আচ্ছা, এবার আসি অ্যানাফেজ 2 তে কি হবে। অ্যানাফেজ 2 তে যেটা হবে সেটা হচ্ছে এই যে বিষুবি স্পিন্ডল যন্ত্র যেটা, এই স্পিন্ডল যন্ত্রটা আস্তে আস্তে কি হতে থাকবে, এই স্পিন্ডল যন্ত্রটা এটাও আস্তে আস্তে, যেহেতু টেলোফেজ 2 তে যাবে, তাহলে এই স্পিন্ডল যন্ত্রটা আস্তে আস্তে বিলুপ্তি হওয়া দরকার। এজন্য এই স্পিন্ডল যন্ত্রটাও এখানে আকৃতির পরিবর্তন ঘটবে, অর্থাৎ আস্তে আস্তে এই ক্রোমোজোমগুলো মেরুর দিকে আসতে শুরু করবে। ঠিক আছে, জিনিসটা কেমন আমি যদি একটু ব্যাখ্যা করে বলি, সেটা হচ্ছে এই যে স্পিন্ডল যন্ত্রটা, এটা আস্তে আস্তে এরকম হতে থাকবে। ঠিক আছে, এটা আস্তে আস্তে প্রসারিত হতে শুরু করবে এদিক বরাবর, যেমনটা কি হয়েছিল অ্যানাফেজ 1 এ হয়েছিল, অ্যাকচুয়ালি মাইটোসিস যদি কেউ বোঝে বা মিওসিস 1টাও যদি কেউ ভালো করে বুঝে, তাহলে তার জন্য এই টপিকগুলো একদমই ইজি। ঠিক আছে, আচ্ছা এখানে কি হবে, আমি বলেছিলাম সেন্ট্রোমিয়ারটা আস্তে আস্তে বিভক্ত হওয়া শুরু করবে, এখানে একেবারে বিভক্তই হয়ে যাবে। এখানে বিভক্ত হওয়ার পর এই যে সেন্ট্রোমিয়ারটা বিভক্ত হওয়ার পর ক্রোমাটিড দুইটা আলাদা আলাদা ক্রোমোজোমের, এটা একটা পুরোটা ক্রোমোজোম, এই ক্রোমোজোমের দুইটা ক্রোমাটিড আলাদা হয়ে যাবে, আলাদা দুই মেরুতে চলে যাবে। তাহলে জিনিসটা কেমন দেখাবে, এই মেরুর দিকে যখন চলে আসবে তখন মূলত এই ক্রোমাটিড গুলোকে বিভিন্ন রকমের দেখাবে। কিছু ক্রোমাটিড থাকবে ভি আকৃতির, কিছু ক্রোমাটিড থাকবে এল আকৃতির, জে আকৃতির, আই আকৃতির, একদম হুবহু কিন্তু মাইটোসিসের মতো, যেমনটা আমরা অ্যানাফেজ 1 এও দেখেছিলাম, তাই না? অ্যানাফেজ মানেই হচ্ছে মেরুর দিকে সেন্ট্রোমিয়ারটা বিভক্ত হয়ে মেরুর দিকে ক্রোমাটিড গুলো চলে যাওয়া। ঠিক আছে, তাহলে এগুলো বিভিন্ন আকৃতিতে যাবে, এগুলো বিভিন্ন আকৃতির হয়ে যাবে, যেমন এল আকৃতির হয়ে আছে, এটা ভি আকৃতির হয়ে আছে, বিভিন্ন আকৃতিতে যাবে এরা। ঠিক আছে, অবশ্যই এদের মধ্যে কি দিতে হবে, পেন্সিল দিয়ে অথবা মানে কিছু আপনি কি করবেন, পেন্সিল দিয়ে কিছু ক্রোমাটিড যেগুলো আপনি মনে করেন যে আপনি দেখানোর চেষ্টা করবেন এই ক্রোমোজোম থেকে, এটা ছিল পুরো একটা গাঢ় গাঢ় করে ফেলবেন পেন্সিল দিয়ে একটা ক্রোমোজোমকে, অথবা হালকা কালার করবেন, আরেকটা ক্রোমোজোমকে ফাঁকা রাখবেন। ঠিক আছে, যেমনটা আপনাদের বইয়ের মধ্যে, আমি যদি একটু বইটা দেখাই,
আচ্ছা, বই বই থেকে দেখানো এখন পসিবল না, ঠিক আছে? বইটা আপনি একটু খুললে দেখবেন বইয়ের মধ্যে যেভাবে কিছু অংশ দেখবেন সাদা, কিছু অংশ দেখবেন কালো, এরকম আপনি দেখবেন। ওরকম করে আপনি পেন্সিল দিয়ে জিনিসটা দেখানোর চেষ্টা করবেন যে এখানে চারিত্রিক বৈশিষ্ট্যটা চেঞ্জ হওয়ার পর পর আমরা প্রোফেজ টু, মেটাফেজ টু, অ্যানাফেজ টু সবগুলো দেখাচ্ছি। জিনিসটা যেন না ভুল যেন কারো না হয় যে এই জায়গায় আমি পেন্সিল দিয়ে জিনিসটা দেখালাম না, অবশ্যই দেখাতে হবে যে এখানে চারিত্রিক বৈশিষ্ট্য পরিবর্তন হয়েছে প্যাকাইটিনের মধ্যে। প্যাকাইটিনের মধ্যে যে ক্রসিং ওভারটা হয় সেটা কিন্তু সবগুলোর মধ্যেই থাকবে, ঠিক আছে? সবগুলোর মধ্যে সেটা দেখাতে হবে। আচ্ছা, তাহলে এখানে কি হচ্ছে, অ্যানাফেজ টু তে প্রথম কথা হচ্ছে, অ্যানাফেজ টু তে প্রথম কথা হচ্ছে এই যে এগুলো কি, যে ফাইবার, এগুলো এক একটা কি ফাইবার না, এগুলো এক একটা হচ্ছে ফাইবার। তো তাহলে ট্রাকশন ফাইবারের মধ্যে বিভক্ত হওয়ার পর সেন্ট্রোমিয়ার, তাহলে লিখবেন যে সেন্ট্রোমিয়ার বিভক্ত হওয়ার পর, সেন্ট্রোমিয়ার বিভক্ত হওয়ার পর, সেন্ট্রোমিয়ার বিভক্ত হওয়ার পর কি হবে, ট্রাকশন ফাইবারে ক্রোমাটিড গুলো বিভক্ত হয়ে মেরুর দিকে বা মেরুতে চলে যায়। এবং এখানে একটা কমন কথা, সেটা হচ্ছে সেন্ট্রোমিয়ার গুলো হয় কি অগ্রগামী, ক্রোমাটিড গুলো হয় কি অনুগামী। এই জিনিসটাও লিখে দিতে পারেন, ঠিক আছে? সেন্ট্রোমিয়ার এগুলো আপনাদের পারা জিনিস না, এখন আপনি ইজিলি বলতে পারতেছেন কোন পয়েন্টে পরে কোন পয়েন্টটা লিখবেন আপনি। সেন্ট্রোমিয়ার অগ্রগামী, ক্রোমোজোম বা ক্রোমাটিড কি অনুগামী, ঠিক আছে? ক্রোমোজোম গুলো অনুগামী, ঠিক আছে? এই জিনিসটা আপনি ইজিলি কিন্তু বলতে পারবেন। আর 3 নম্বর পয়েন্টে যেটা লিখবে সেটা হচ্ছে, 3 নম্বর পয়েন্টে লিখবেন এই যে ক্রোমাটিড গুলো বা ক্রোমোজোম গুলো ভি, এল, আই, জে আকৃতি ধারণ করবে, ঠিক আছে? অ্যানাফেজ 2 এর পর কিন্তু টেলোফেজ 2। এখন আমি টেলোফেজ 2টা লিখে দিব না। আমি যদি মানে এত সহজ পয়েন্টগুলো নোট করিয়ে দেই তাহলে আপনাদের কিন্তু জিনিসটা অভ্যাস হয়ে যাবে। নিজে থেকে সৃজনশীলতাটা আনতে হবে। সৃজনশীল মানেই হচ্ছে নিজে থেকে জিনিসটাকে বুঝে লেখা। এখন আমি একটু দেখতে চাই যে আমি লিখে দিব, না পারলে সমস্যা নেই, না পারতেই পারেন, বাট নিজে একটু চেষ্টা করেন, দেখেন তো টেলোফেজ 2 এর মধ্যে কি কি লিখবেন এটা আপনি পারেন কিনা। বই দেখার কোনো প্রয়োজন নাই। টেলোফেজ 2 তে সবসময় যা যা হয়েছে আমি একটু বলে নিই। যেটা হয় সেটা হচ্ছে আস্তে আস্তে নিউক্লিয়ার মেমব্রেনগুলো তৈরি হওয়া শুরু করে, নিউক্লিওলাস তৈরি হওয়া শুরু করে, তারপর আলাদা দুটো কোষে পরিণত হয়। এবং যেটা হয় প্রত্যেকটা কোষের মধ্যে, অপত্য কোষের মধ্যে দেখা যায় কি মাতৃকোষের অর্ধেক হয়ে গেছে এবং দুইটা কোষের মাঝখানে কোষ প্লেট তৈরি হবে। এই জিনিসগুলো একটু গুছিয়ে রাখেন তো দেখি কে কে পারেন লিখতে। দেখি, না পারলে আমি লিখে দিব। একজন যদি কমেন্টে সুন্দর করে জিনিসটা লিখতে পারে তাহলে আমি বুঝবো যে না আসলে কার্যকর হয়েছে। আমি পুরো অধ্যায়টা যে পড়ালাম জিনিসটা আমাদের ছোটবেলার হলেও দেখবেন আপনি না পড়ে জিনিসটা কিন্তু একবারও লিখতে পারবেন না। তবে আমি এখন থেকে আশা করব পরীক্ষার আগে এই অধ্যায়টা না পড়লেও চলবে, বাট পরীক্ষার আগে পড়া তো অবশ্যই দরকার। মানে আপনি না পড়লে জিনিসগুলো মনে রাখতে পারবেন, কারণ আপনি লজিক্যাল জিনিসটা প্রথম থেকে বুঝে আসছেন। আর আপনি সবগুলোর পেছনে যুক্তি দেখাতে পারবেন, এটা কেন হয়েছে ওটা কেন হয়েছে, এরকম আপনি যুক্তি দেখাতে পারবেন। সো আমি একটু দেখতে চাই যে কে খুব সুন্দর করে টেলোফেজ 2টা আমাকে লিখে দেখা, আমি খুব খুশি হব যদি সেটা পারে। আমি জানি একটু সময় লাগবে, বাট লিখতে পারলে এটাই অনেক আমার জন্য।
এ না, টেলোফেজ 2, টেলোফেজ 2 একদম ইজি স্টেপগুলো, একদম ইজি। ঠিক আছে, তা আমি এখানে একটু জায়গা ফাঁকা রেখে সাইটোকাইনেসিস 2টা একটু দেখাই। সাইটোকাইনেসিস 2 তে কি হবে বলুন তো? সাইটোকাইনেসিস 2 তে যা হবে সেটা হচ্ছে যে কোষ প্লেটটা তৈরি হওয়ার পরবর্তী স্টেপে যেটা হবে সাইটোকাইনেসিস 2 এর মধ্যে, কোষ প্লেট তৈরি হওয়ার পরপর হচ্ছে প্রত্যেকটা কোষের 4টা কোষ যে তৈরি হবে, ওই 4টা কোষের জন্য আলাদা আলাদা কি হবে, আলাদা আলাদা হচ্ছে কোষ প্রাচীর, আলাদা আলাদা কোষ ঝিল্লি তৈরি হবে। তো যাই হোক আমি একটু দেখাই টেলোফেজ 2টার চিত্রগুলো কেমন হবে। টেলোফেজ 2 তে এরকম এই জিনিসটা হচ্ছে 2 ভাগ হয়ে যাবে, জিনিসটা 2 ভাগ হয়ে যাবে, নিচেও এই জিনিসটা 2 ভাগ হয়ে যাবে। তাহলে এখানে 2 ভাগ, এখানে 2 ভাগ, এখানে 2 ভাগ, এখানে 2 ভাগ, তাহলে মোট কয়টা কোষ পেলাম? অপত্য 4টা কোষ পেলাম। তাহলে এখানে মূলত 4টা এরকম কোষ থাকবে, এই একটা কোষ, এই একটা কোষ, এই একটা কোষ থাকবে এখানে, এবং এই একটা কোষ থাকবে, এবং প্রত্যেকটা কোষের মধ্যে 2টা করে ক্রোমাটিড থাকবে। প্রত্যেকটা কোষের মধ্যে 2টা করে ক্রোমোজোম বা ক্রোমাটিড আমরা দেখতে পাবো। কেন? কারণ আমরা বলেছি মিওসিসের মধ্যে বা মায়োসিসের মধ্যে বৈশিষ্ট্য হচ্ছে এরকম যে মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যায়। মানে অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার চাইতে অর্ধেক হয়ে যায়। আর যদি অর্ধেক হয়ে যায় তাহলে ইজিলি আমরা বলতে পারি সমগুণ সম্পর্ক সম্পূর্ণ হবে না। কেন হবে না? কারণ এখানে ক্রোমোজোম সংখ্যাটা অর্ধেক হয়ে যায়, আর ক্রোমোজোমই পারে শুধুমাত্র চারিত্রিক বৈশিষ্ট্যগুলোকে বহন করে নিয়ে যেতে। একটা জিনিস আপনি একটু মনে করে দেখেন, এখানে কি হয়েছিল, প্যাকাইটিনের মধ্যে চারিত্রিক বৈশিষ্ট্যটা ক্রসিং ওভারের মাধ্যমে এখান থেকে এখানে, এখান থেকে এখানে চলে আসে। তাহলে যখন জিনিসটা আবার বিভাজিত হচ্ছে, মিওসিস 1 পরিপূর্ণ বিভাজন হওয়ার পর কি হয়েছে, ওই চারিত্রিক বৈশিষ্ট্যগুলো 2টা আলাদা আলাদা কোষের মধ্যে ছড়িয়ে গেছে না, আলাদা হয়ে গেছে না একদম, আবার বিভাজিত করলেন আপনি, তাহলে আপনি কি সমগুণ সম্পূর্ণ পাবেন? কখনোই না। কারণ প্রথম কথা ক্রসিং ওভার হয়েছে, দ্বিতীয় কথা 2বার মিওসিসের মধ্যে একটা কোষ 2বার বিভাজিত হয়েছে। 2বার কোষ বিভাজন হওয়ার পর এর মধ্যে যখন অপত্য কোষগুলো পেলাম, প্রত্যেকটার মধ্যে মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার অর্ধেক সংখ্যক ক্রোমোজোম সংখ্যা পাওয়া গেলে তাদের মধ্যে কিভাবে সমগুণ সম্পূর্ণ বৈশিষ্ট্য পাওয়া যাবে? কখনোই পাওয়া যাবে না। এই জন্য আমরা এই পয়েন্টের মধ্যে টেলোফেজটা আপনারা দেখিয়ে লিখতে পারেন কিনা, এই পয়েন্টের মধ্যে চিত্র সহ আমরা নোটটা তো অবশ্যই করব, নিচে লিখে নিব যে এখানে সমগুণ সম্পন্ন কখনোই অপত্য কোষগুলো আমরা পাবো না। ঠিক আছে, আচ্ছা। আর সাইটোকাইনেসিসের মধ্যে কি হবে বললাম, নতুন নতুন যে কোষগুলো তৈরি হয়েছে প্রত্যেকটার আলাদা আলাদা কোষ ঝিল্লি, কোষ প্রাচীর এগুলো তৈরি হবে। এবার আমি একটু চেক করে আসি সবাই পারছে কিনা। আচ্ছা ওকে, সাথী আমাদেরকে বলেছে ক্রোমোজোমগুলো হচ্ছে 2 মেরুতে গিয়ে স্থির হয়ে যাবে। হ্যাঁ, ভেরি গুড। ক্রোমোজোমগুলোকে ঘিরে নিউক্লিয়ার এনভেলপ তৈরি হয় এবং সেট ক্রোমোজোমে নিউক্লিওলাস তৈরি হয়। আমি যতদূর বুঝতেছি কিছু মনে করা আমি কিছু মনে করি নাই, তুমিও কিছু মনে করো না। সেটা হচ্ছে আমার যতদূর মনে হয় তুমি যদি একবারও বইটা না পড়ো তাহলে তুমি এভাবে লিখতে পারবে না। মনে হয় একবার হলেও বইটা পড়েছো তারপর লিখেছো, ভালো হয়েছে মাশাল্লাহ। তারপর হচ্ছে আমি যেভাবে পয়েন্ট করে পড়াই এভাবে লিখতে পারাটাই হচ্ছে সৃজনশীলতা, এভাবে লিখতে পারাটাই হচ্ছে কি সৃজনশীলতা। তারপর লিখছে এভাবে 4টি অপত্য নিউক্লিয়াস তৈরি হবে, দেন হচ্ছে কোষ প্লেট তৈরি হয়ে কোষ ঝিল্লি, কোষ প্রাচীর সহ 4টি কোষ তৈরি হবে। এবং এখানে লিখে নেবেন প্রত্যেকটি কোষের মধ্যে মাতৃকোষের অর্ধেক সংখ্যক ক্রোমোজোম পাওয়া যাবে। নিউক্লিওলাস, নিউক্লিয়ার এনভেলপ পুনরাবির্ভাব হবে। হ্যাঁ, জলযোজন ঘটবে। এই তো, ভেরি গুড। কোষ প্লেট সৃষ্টির মাধ্যমে অপত্য কোষের সৃষ্টি হবে। এবার আমি একটু বলি, এখানে আমি কেউ মনোকষ্ট নিবে না, ঠিক আছে? দুজনেই খুব ভালোভাবে লিখেছে।
এখানে আমি আমার অভিজ্ঞতা থেকে একটা কথা বলি, সেটা হচ্ছে সাথীরটা হচ্ছে বইয়ের সাথে মিলে যাবে, মানে বইয়ের সাথে মিলে গেছে। আর সাইদ ভাইয়া হচ্ছে, আমি যে বললাম বইটা একদমই দেখবেন না, উনি যেটা করেছে, আগে আমি যেভাবে শিখিয়েছিলাম টেলোফেজের মধ্যে জলযোজন হয়, নতুন করে নিউক্লিওলাস নিউক্লিয়ার পুনরাবির্ভাব ঘটে, উনি কিন্তু নিজের থেকে যতটুকু লিখেছে, আমার যতটুকু মনে হয় নিজের থেকে সবটুকু লিখেছে। আর সাথী যেটা করেছে, ও সুন্দরভাবে লিখেছে, কিন্তু মনে হয় একবার বইটা পড়েছে, তাই না? আচ্ছা, দুজনেটাই ঠিক আছে। আর যেটা করবেন, সবাই হচ্ছে নোট খাতার মধ্যে চিত্রটা বইয়ের মতো করে লিখে নেবেন, আর পেন্সিল দিয়ে লিখবেন অবশ্যই। তাহলে যেটা করবেন, মানে একটা হচ্ছে সাদা রাখবেন সম্পূর্ণ, আর একটা পেন্সিল দিয়ে একটু হালকা করে কালার করে দিবেন, তাহলে বুঝতে ইজি হবে যে ক্রসিং ওভারটা হয়েছে। আচ্ছা, তাহলে আমাদের কিন্তু এখানে মায়োসিস 2টা শেষ, কিন্তু লাস্টে একটা স্টেপ আমাদেরকে বাড়তি করে দেখিয়েছে, সেটা হচ্ছে ক্রসিং ওভার, যেটা কিনা আমি আপনাদেরকে প্রথমেই দেখিয়ে দিয়েছি কিভাবে হয়। তারপরও যেহেতু আপনাদের বইয়ের মধ্যে এই টপিকটা আছে, তারপর আমি একটু দেখিয়ে দেই ক্রসিং ওভারে অ্যাকচুয়ালি কি হয়। ক্রসিং ওভারের ক্ষেত্রে অ্যাকচুয়ালি কি হয়, তো আমি যদি এখানে একটা, আমি মনে করলাম যে এখানে একটা ক্রোমোজোম আমি লিখলাম, এখানে একটা ক্রোমোজোম, ঠিক আছে, এখানে একটা ক্রোমোজোম হচ্ছে আমি লিখলাম। জাস্ট বোঝানোর জন্য কোন রকম করে ক্রোমোজোমটা আঁকতেছি। আমি জানি যে এই জিনিসগুলো আমি পড়াবো, এই জিনিসগুলো আমি আগেও পড়িয়েছি, বাট তারপরও একটা বিষয় আছে নোট করার মতো, সেজন্য লিখে দিচ্ছি। আচ্ছা, তো এখানে একটা ক্রোমোজোম, তো মনে করলাম এখানে আরেকটা ক্রোমোজোম আমি আঁকতেছি, এটা লাল কালারও দিতে পারেন। আর আপনি তো এমনি পরীক্ষা খাতে তো পেন্সিল দিয়ে লিখবেন অবশ্যই, কিন্তু আপনি নোট করার জন্য বিভিন্ন কালার পেন ইউজ করতে পারেন বুঝার সুবিধার্থে। তো দেখেন এখানে কি হবে, দুটো সমসমস্ত হচ্ছে ক্রোমোজোম অবস্থান করবে পাশাপাশি, দুটো সমসমস্ত ক্রোমোজোম কি করবে, পাশাপাশি হচ্ছে অবস্থান করবে। মাস্ট বি এরা কিভাবে অবস্থান করবে, পাশাপাশি হচ্ছে অবস্থান করবে। এই জিনিসটা হচ্ছে মাথায় রাখতে হবে যে এরা হচ্ছে কিভাবে অবস্থান করবে, পাশাপাশি অবস্থান করবে। আর এরা দুজন কি হোমোলোগাস বা সমসমস্ত ক্রোমোজোম, হোমোলোগাস বা সমসমস্ত ক্রোমোজোম। আমি কোন রকমে চিত্রটা আঁকতেছি জাস্ট বুঝানোর জন্য, হ্যাঁ। আচ্ছা, ওকে, এখানে হচ্ছে কি, এই যে দুটা, আমি আবার আঁকিটা, আমি আবার আঁকি নিজের মতো করে। এই একটা ক্রোমোজোম ধরেন, একটা ক্রোমোজোম আমি এখানে আঁকতেছি, সেটা হচ্ছে এটা। তো এই দুটো ক্রোমোজোমের মধ্যে একটা বিষয় একটু লক্ষ্য করেন, সেটা হচ্ছে এই দুটা ক্রোমাটিড হচ্ছে মূলত সিস, আর এরা দুইজন হচ্ছে পরস্পর নন সিস, এরা দুজন হচ্ছে পরস্পর নন সিস। আর এই দুটো ক্রোমোজোম পরস্পর হোমোলোগাস। কেন হোমোলোগাস? কারণ এদের এক একটা যে ক্রোমাটিড রয়েছে, এই ক্রোমাটিড গুলোর মধ্যে যে জিনগুলো অবস্থান করে, সেই জিনগুলোর মধ্যে মিল রয়েছে। কেমন মিল রয়েছে? যেমন এই ক্রোমাটিডের মধ্যে মনে করলাম আমার ত্বকের রঙের জিনটা বহন করে, এই ক্রোমাটিডের মধ্যে আমার ত্বকের রঙের জিনটা বহন করে। তাহলে আমি দেখতে পাচ্ছি দুইটা আলাদা আলাদা ক্রোমোজোমের ক্রোমাটিডের মধ্যে কি দেখা যাচ্ছে, একটা সমান স্থানে, একই স্থানে, এটাও 6 নাম্বার জিন, এটাও 6 নাম্বার জিন, একই জিনের মধ্যে একই অঙ্গের বৈশিষ্ট্য বহন করছে। তাই এই দুটো পরস্পর হোমোলোগাস বা সমসমস্ত ক্রোমোজোম বলা যেতে পারে। এবং এদের মধ্যে এই দুটো ক্রোমাটিড পরস্পর হচ্ছে সিস, আর আলাদা আলাদা দুটো ক্রোমোজোমে দুইটা ক্রোমাটিড হচ্ছে পরস্পর নন সিস। এখন এই নন সিসের মধ্যেই ক্রসিং ওভার হয়। কখনোই এই টপিকটা হচ্ছে কি ক্রসিং ওভার, এটা হচ্ছে ক্রসিং ওভার। আমি লাস্টের দিকে বলে দিব আপনারা কোন কোন জিনিসগুলো একটু ইম্পর্টেন্ট দিয়ে পড়বেন, ঠিক আছে? আচ্ছা, এখন তাহলে ক্রসিং ওভার অবশ্যই নন সিসের মধ্যে হয়, কখনোই সিসের মধ্যে হয় না। তাহলে যখন ক্রসিং ওভার হবে তখন এতটুকু অংশ নীল করে দেখাই দিবেন,
ঠিক আছে, এতটুকু অংশ নীল করে দেখাই দিবেন। ওকে, আচ্ছা সেম ওয়েতে এই অংশটুকুকেও সবুজ করে দেখাই দিবেন। অর্থাৎ কি হচ্ছে এখানে ক্রসিং ওভার হচ্ছে। এখন প্রশ্ন আসে ক্রসিং ওভারটা কেন হয়? ক্রসিং ওভার হয় হচ্ছে কায়াজমার কারণে। কিসের জন্য হয়? কায়াজমার কারণে হয়। এখন কায়াজমা কেন হয়? কায়াজমা কেন হয়? কাইনেজের কারণে হয়। একটু দেখাই আমি পয়েন্টগুলো আমি লিখে দিচ্ছি, চিত্রটা আমি আগে একটু মানে ইয়া করে দেই। আচ্ছা, তাহলে প্রথম পয়েন্ট হচ্ছে কাইনেজ। কাইনেজের জন্য কায়াজমা সৃষ্টি। কায়াজমা সৃষ্টি নন-সিস ক্রোমাটিডের মধ্যে। দুই নম্বর পয়েন্ট হচ্ছে কায়াজমা সৃষ্টি হওয়ার ফলে কি হবে? নন-সিস ক্রোমাটিডে হচ্ছে ক্রসিং ওভার হবে। তিন নম্বর পয়েন্ট হচ্ছে ক্রসিং ওভারের ফলে চারিত্রিক বৈশিষ্ট্যের বিনিময় ঘটবে। ক্রসিং ওভারের ফলে চারিত্রিক বৈশিষ্ট্যের বিনিময় ঘটে। ওকে, তাহলে এটা ছিল হচ্ছে ক্রসিং ওভার। তাই ক্লাসটা এখনই শেষ করব না, আমার কিছু গুরুত্বপূর্ণ কথা আছে। এই গুরুত্বপূর্ণ কথাগুলো যারা রেকর্ডেড ক্লাস করবে তাদের জন্য আমি বলে দিচ্ছি। গুরুত্বপূর্ণ কথাগুলো আমি এখনই বলবো, তার আগে আমাকে একটু বলেন ক্রসিং ওভারটা সবার শেষ কিনা। আমি এখন একটু আমাদের এই কোর্সের ব্যাপারটাতে একটু কথা বলতে চাই। সেটা হচ্ছে যে আমরা অনেকে হচ্ছে একটু কনফিউশনের মধ্যে আছি যে আমাদের আসলে কবে কিভাবে এগুলো শেষ হবে, বা আমাদের সলভ ক্লাসগুলো কখন নেওয়া হবে, বা এক্সামগুলোর ব্যাপারে। ঠিক আছে, আমি একেবারে বলে দিব এই কোয়েশ্চেনগুলো নেক্সট টাইম যেন কখনো না করা হয়, সেজন্য মানে আপনাদের যেন কোয়েশ্চেনগুলো মাথায় আসে, সরাসরি আপনি অ্যান্সারটা পেয়ে যান। ওকে, আগে একটু আমাকে জানান এতটুকু সবাই মানে এই পুরো অধ্যায়টার মধ্যে লাস্ট পর্যন্ত এতটুকু সবাই বুঝতে পারছেন কিনা? হ্যাঁ, ভেরি গুড। আমি ক্লাস করানোর পর সাথী পড়েছে, আমি জিনিসটা বুঝতে পেরেছিলাম যে তুমি একবার পড়েছো। সাইফ ভাইয়া মানে না পড়েই যে জিনিসটা লিখেছে সেটা আমি বুঝতে পেরেছি। ক্লিয়ার? ওকে, এখন সাথী আর সাইফ ভাইয়া ক্লাস করতেছে না? হ্যাঁ, আমাকে একটু জানান তো বুঝতে পারছেন কিনা। হ্যাঁ, জি আপু বুঝছি, ভেরি গুড। এখন আমি আপনাদেরকে বইটার সাথে ম্যাচিং করে একটু দেখিয়ে দিব কি কি কোন কোন অধ্যায়গুলো আমাদের পড়া দরকার। স্ক্রিনশট তুলে ফেলছেন না? 1 2 3 এন্ড ডাস্টিং শেষ, বুঝে ফেললাম। ঠিক আছে, রেকর্ডেড থাকবে তো তখন আপনি স্ক্রিনশট বা লিখে নিতে পারবেন স্টপ করে। ওকে, আচ্ছা এবার এখন এখন ক্লাসের টপিক হচ্ছে সিলেবাস কিভাবে কমপ্লিট করব। ঠিক আছে, একটু বলি সিলেবাস নিয়ে কথা বলবো আমি। ঠিক আছে, এখানে সিলেবাস একটু কথা বলি। তো আমি ফার্স্ট অফ অল আমি একটু বইটা নিয়েই একটু বলি। হ্যাঁ, তো আমাদের প্রথমে এই কোর্সের মধ্যে আমরা প্রথমে কি শুরু করেছিলাম বলেন তো? প্রথমে আমরা শুরু করেছি হচ্ছে অধ্যায় 1। অধ্যায় 1 দুইটা ক্লাস হয়েছে, তাই না? অধ্যায় 1 শেষ করলাম, অধ্যায় 2 শেষ করলাম, অধ্যায় 3ও শেষ, কোষ রসায়ন, তাই তো? এখন অনেকে বলতেছে যে আপু কোষ রসায়ন এই অধ্যায়টা কিন্তু আমাদের আরেকবার পড়ানো দরকার বা আরেকবার পড়ান। হ্যাঁ, আমি আরেকবার পড়াবো, এটা আমার ব্রেইন একদম সেট করা আছে যে আরেকবার এটা পড়াতে হবে। যেগুলো আগে পড়েছি সেগুলো আরেকবার অবশ্যই পড়াবো। কিন্তু কথা হচ্ছে আপনাদের তো মানে সামনে অনেকগুলো পরীক্ষাও আসবে, তাই না? ফার্স্ট ইয়ারে যারা আছেন আপনাদের যখন পরীক্ষাগুলো টানা জোরে শুরু হবে তখন আপনি কুল পাবেন না শেষ করার জন্য।
এই জন্য যেগুলো শেষ করে ফেলছি ওই ক্লাসগুলো একটু কষ্ট করে রেকর্ডে দেখেন। আমি অবশ্যই রিভিশন দিব। আর যাদের পরীক্ষা আছে সামনে, কোনো পরীক্ষা ফার্স্ট ইয়ারে বা সেকেন্ড ইয়ারে কোনো পরীক্ষা আছে, সিলেবাসে যে অধ্যায়গুলো আছে সেগুলো আমাকে একটু জানাবেন, এখন আমি কিভাবে পড়াচ্ছি সেটা একটু বলি। নেক্সট ক্লাসে আমরা যেটা করব, নেক্সট ক্লাস অর্থাৎ ফ্রাইডেতে আমরা যেটা করব, ফার্স্ট চ্যাপ্টার এন্ড সেকেন্ড চ্যাপ্টার এই দুটোর উপর সলভ ক্লাস। সলভ ক্লাস মানে হচ্ছে কি, সলভ ক্লাস মানে হচ্ছে আপনাদের কোনো প্রবলেম আছে কিনা, কোনো কনফিউশন আছে কিনা। আজকে মানে শুক্রবার আগ পর্যন্ত আপনারা কি করবেন, পুরো অধ্যায়টা একবার রিভিশন দিয়ে ফেলবেন। পুরো ক্লাসগুলো নোটটাকে সুন্দর করে গুছানো আছে কিনা সেটা দেখবেন। দেখার পর আপনি ওই টপিকগুলোতে কোথাও কোনো কনফিউশন আছে কিনা সেটা বের করবেন। বের করার পর আমাকে হচ্ছে মানে সেগুলো নোট করে রাখবেন। আমরা যখন সলভ ক্লাসটা শুরু করব তখন আপনি আমাকে জানাবেন। জুমে ক্লাসটা হবে, রেকর্ড হবে কিনা আমি সেটা শিওরলি বলতে পারতেছি না। আচ্ছা, জুমে সলভ ক্লাস হওয়ার পর যদি রেকর্ড করা সম্ভব হয় তাহলে আমি জুমেই কি করব, সৃজনশীল প্লাস হচ্ছে এমসিকিউ, বোর্ড কোশ্চেনে মানে বোর্ড কোশ্চেন গুলো বেছে বেছে আমি হচ্ছে সৃজনশীল আর এমসিকিউ কোশ্চেন গুলো সলভ করাবো। ঠিক আছে, যদি রেকর্ড করা সম্ভব হয় তাহলে জুমেই হবে, আর যদি রেকর্ড করা সম্ভব না হয় তাহলে আমরা কি করব, আমরা লাইভে এসে আবার শুরু করব। ঠিক আছে, আমি পারলে পেপারের মধ্যে লিখে সবগুলো সৃজনশীল হচ্ছে আপনাদেরকে হচ্ছে দিয়ে দিব এখানে। দেন হচ্ছে আমি একটু টিপস দিয়ে দিব, আপনারা এগুলো সলভ করে আমাকে হচ্ছে কি করবেন, গ্রুপের মধ্যে এসডব্লিউ আকারে সাবমিট করবেন। প্রত্যেকটা কোয়েশ্চেন আমি দিয়ে দিব, অথবা সৃজনশীলগুলো আমি মানে পিডিএফ আকারে গ্রুপের মধ্যে দিয়ে দিব, সেগুলো আপনারা সলভ করবেন। সলভ করার পর যখন আপনারা দেখবেন এই সৃজনশীলটা আপনি অ্যান্সার করতে পারতেছেন না, বা যখন জমা দিবেন আমি তো সবাইকে বলে দিব যে কার কোথায় প্রবলেম আছে বা কে কত মার্কস পাচ্ছে, কতর মধ্যে কত পাচ্ছে, এই যখন আমি বলে দিব তখন আপনি যদি বুঝতে পারেন তো ভালো। তারপর আমরা আবার ওই কোয়েশ্চেনগুলোর উপর সলভ দিব। আর এমসিকিউ গুলো আমি মুখে বলে দিব লাইভ ক্লাসে। ঠিক আছে, এমসিকিউ গুলো আমি লাইভ ক্লাসে অথবা সলভ ক্লাস যেদিন হবে ওই দিনে আমি মুখে বলে দিব। আপনারা সবাই হচ্ছে সাথে সাথে অ্যান্সার করা শুরু করবেন। ওকে, বুঝতে পারছেন এতটুকু? তাহলে ফ্রাইডেতে ফার্স্ট আর সেকেন্ড। এবার তারপর হচ্ছে মানডেতে আমি একদম রুটিন বলে দিচ্ছি, কিন্তু কোন দিনের পর কোন দিন আমি, তাহলে একটা নিজের ধারণা হয়ে যাবে যে আসলে কতদিন লাগতেছে। মানডেতে আমরা কি করব, অনুযায়ী টাকাটা শুরু করব। ওইটার উপর আমার যতদূর মনে হয়, আমি যদি একটু ভালো করে দেখি ওই চ্যাপ্টারটার উপরে অ্যাকচুয়ালি কয়টা ক্লাস থাকতে পারে। যেমন আমি যদি বলি ভাইরাসের সূচনার জন্য একটা ক্লাস লাগবে, ব্যাকটেরিয়ার জন্য লাগবে, ম্যালেরিয়ার জন্য লাগবে। আচ্ছা, 5টা লাইভ। ঠিক আছে, তাহলে 1 নাম্বার লাইভ যাবে অণুজীব। ঠিক আছে, অণুজীবের 2 নাম্বার লাইভ, 3, 4, 5। ঠিক আছে, আমি ডেটটা সহ লিখে দিব, সমস্যা নাই। ডেট না মানে বারটা সহ লিখে দিচ্ছি। ওয়েডনেসডেতে হবে হচ্ছে লাইভ 2। ঠিক আছে, এটা খাতার মধ্যে তুলে রাখেন, দেখি একটা আইডিয়া পাবেন, শান্তি লাগবে নিজের মধ্যে। তারপর হচ্ছে ফ্রাইডেতে মনে করেন এটা গেল, তারপর মনে করেন যে এটা আর কোনো টপিক বাকি থাকলে সেটাও যাবে এই লাইভে। তারপর সলভ ক্লাস আর হচ্ছে কি এক্সামের জন্য, তাহলে এটা হচ্ছে মানডেতে যাবে, তারপর হচ্ছে ফ্রাইডে। তাহলে সামনের সপ্তাহে যেটা হবে, প্রথম চ্যাপ্টারের প্রথম পেপারে মানে ফার্স্ট পেপারে যেটা হবে, সামনের সপ্তাহে আমরা যেটা করব, আমরা হচ্ছে অণুজীব অধ্যায়টা শেষ করে ফেলবো। তাহলে সামনের সপ্তাহে অণুজীব শেষ। তারপর এভাবে করে পঞ্চম অধ্যায় যেটা আছে শৈবাল ছত্রাক, ওটা আমি পড়িয়ে ফেলছি, এটা লাস্টের দিকে রিভিশন হবে। বুঝতে পারছি, এটা লাস্টের দিকে রিভিশন হবে। ষষ্ঠ অধ্যায় যেটা, ষষ্ঠ আর নবম। ঠিক আছে, আমি একটু ষষ্ঠ আর নবমটা নিয়ে বলি। তারপর আসবে হচ্ছে আবার আপনার ডেটটা সহ পালে লিখে ফেলেন, তাহলে আমি আপনাদেরকে একটা রুটিন দিয়ে দিব, ওই রুটিন অনুসারে আমাদের ক্লাসগুলো চলতে থাকবে। আশা করি বুঝতে পারতেছেন আমি আসলে কি বলতে চাইতেছি আসলে এখানে। ঠিক আছে, আরো কিছু কথা আছে, যেহেতু আজকে টপিকটা খুব ছোট ছিল আমি বলে নিচ্ছি। আচ্ছা, মানডেতে আমরা কি করব, আমরা হচ্ছে ষষ্ঠ অধ্যায় শুরু করব। ঠিক আছে, টেরিডোফাইটা, ব্রায়োফাইটা, এটা। ঠিক আছে, টেরিডোফাইটা, ব্রায়োফাইটা এটা শুরু করব, এটা লাইভ 1 যাবে। তারপর হচ্ছে এটার উপর লাইভ 3টা লাগবে,
ঠিক আছে, লাইভ 2 যাবে, এটার উপরে লাইভ 3 যাবে, ঠিক আছে, লাইভ 3 যাবে। তো দেখেন অনুজীবের জন্য 2 সপ্তাহ গেল, এখানে 2 সপ্তাহ এখানে গেল, মানে 2 সপ্তাহ মানে এখন আজকে কয় তারিখ যাইতেছে, ঠিক আছে, মনে হয় তাহলে আজকে কয় তারিখ যাইতেছে একটু দেখি, আজকে হচ্ছে 23 তারিখ যাইতেছে, তাই না? আচ্ছা ওকে, কি কমেন্ট করবো? আমাদের মিসের কোভিড পজিটিভ হয়েছিল তাই আর ক্লাস হয়নি। কলেজে অনুজীব আছে, হ্যাঁ অনুজীব আমি শুরু করব, তাহলে যেহেতু 23 চলতেছে তাই না, যেহেতু 23 চলতেছে তাহলে দেখেন আজকে যেহেতু 23, তাহলে এটা যাবে হচ্ছে 25, এটা যাবে হচ্ছে আপনার 26, 27, এটা যাবে 28 তারিখ, এটা যাবে 29 তারিখ, এটা যাবে হচ্ছে 30 তারিখ, এটা 31, এটা 1 2 সরি আমি সিরিয়ালি ডেট দর্শন করছি, ওয়েট, এটা যাবে হচ্ছে 30, এটা যাবে হচ্ছে 1, ঠিক আছে, এটা যাবে হচ্ছে 1 2 3, এটা 4, ঠিক আছে 4, তারপর হচ্ছে এখানে একটা দিন বাদ গেছে, এটা হচ্ছে ওয়েডনেসডে, ঠিক আছে, এটা হচ্ছে 5 তারিখ যাবে, ঠিক আছে 5 তারিখ যাবে, এটা হচ্ছে ফ্রাইডে, তাহলে এটা যাবে হচ্ছে, এটা 5 না, এটা হচ্ছে 6 তারিখ, এটা যাবে হচ্ছে 8, ওকে 8, তারপর হচ্ছে মনে করলাম এখানে হচ্ছে 9 10 11 তারিখ যাবে হচ্ছে, ওকে, তারপর এখানে যাবে হচ্ছে 13 তারিখে, আচ্ছা তার মানে বুঝতে পারতেছেন, তার মানে সপ্তম অধ্যায় পর্যন্ত কিন্তু শেষ হয়ে যাবে জানুয়ারি মাসের মধ্যে, হ্যাঁ এতটুকু কিন্তু ক্লিয়ার বোঝা গেছে। আচ্ছা আর উদ্ভিদ সাহিত্য তো শেষ, তাহলে আর এখানে বাকি থাকতেছে হচ্ছে অষ্টম অধ্যায়, দশম, একাদশ, দ্বাদশ, হ্যাঁ হিসাব অনুযায়ী ঠিকঠাকই আছে, যতদিন আমি ভাবছিলাম ততদিনই, অর্থাৎ এপ্রিলে এটা হচ্ছে মানে কমপ্লিটলি শেষ হয়ে যাবে। দেন হচ্ছে আমি আপনাদের কি করব, যে অধ্যায়গুলো বাকি আছে সেগুলোর উপর রিভিশন হচ্ছে হবে, রিভিশন হওয়ার পর আমরা হচ্ছে একদম ফাইনালি, আর এক্সামের কথা বলি, এক্সামের কথা আমি আগে থেকে বলে রাখি, যেদিন দেখবেন টপিকটা খুব কম সেদিন পরীক্ষা হবে না, ঠিক আছে, যেদিন টপিক কম থাকবে সেদিন সেদিন মানে শনিবার দিন আর পরীক্ষা হবে না, ওই সপ্তাহে যদি টপিক খুব কম থাকে বা এর আগের ক্লাসগুলোতে টপিক কম থাকে তাহলে পরীক্ষা হবে না। যেমন শনিবার দিন মানে এই যে সামনে যে শনিবারটা আসবে এই দিন কি পরীক্ষা হবে কি হবে না, মাস্ট বি হবে। কিসের কিসের উপর পরীক্ষা হবে আমি আজকেই বলে দিচ্ছি, সেটা হচ্ছে এই যে ফার্স্ট চ্যাপ্টার আর সেকেন্ড চ্যাপ্টার, ঠিক আছে, ফার্স্ট চ্যাপ্টার আর সেকেন্ড চ্যাপ্টারের উপর এক্সাম হবে, এটা বলে গেলাম। সবাই সৃজনশীল এমসিকিউ দুটোর জন্যই প্র্যাকটিসে রাখবেন, কি ধরনের কোয়েশ্চেন হবে আমি নিজেও জানি না, ঠিক আছে, কোয়েশ্চেন প্যাটার্ন কিন্তু যে কোনো রকম হতে পারে, সো প্র্যাকটিস আগে থেকে রাখবেন। আর এসডব্লিউ তো জমা দেওয়া মাস্ট, ঠিক আছে, এসডব্লিউ মাস্ট বি দিতে হবে। তো আল্লাহ হাফেজ সবাইকে, আসসালামু আলাইকুম।